মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। সব জাহাজের সব কাপ্তেন ওকে চেনে, সামনাসামনি না দেখলেও নামে অন্তত জানে। ওকে সমুদ্রের ত্রাস বলে ডাকা হতো। মানে এখানে মানুষের আসা যাওয়া আছে নিশ্চয়ই, আর ওই সাঁকো হচ্ছে পথের অংশ। নইলে মিছিমিছি একটা সাঁকো কেন বানাতে যাবে লোকে? দিব্যি তো খেয়ে ঘুমিয়ে ভালোই দিন কাটাচ্ছ, এত এত তোয়াজ করছি পোষাচ্ছে না, না তারপরেও যাবে? বেড়া বুড়ো দামড়া কোথাকার, কাঁধে চড়বি? খুশি খোকা নাকি কাঁধে চড়বি? মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সওদাগর সিনবাদের পঞ্চম অভিযান। আগের পর্বে কিংবদন্তি সওদাগর সিনবাদ তার পঞ্চম অভিযানে চলেছে। পথে রক পাখির আক্রমণে মাঝ দরিয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার সাধের জাহাজটি। সঙ্গী সাথীদের হারিয়ে একা হয়ে পড়ে সে। একটা তক্তাকে অবলম্বন করে ভেসে চলে সমুদ্রের মধ্যে। তারপর কি হয় তা আর বলতে পারেন না বেগম শাহরাজাদ। ভোর হয়ে যায়। শর্ত অনুযায়ী তাকে থামতে হয়। সেদিনই রাত্রে আবার বসে গল্পের আসর। বেহেন দুনিয়াজাদকে শোনানো রছিলায় সুলতান শাহরিয়ারকে বশ করার এই খেলায় আরও একটা দান ফেলেন বেগম শাহরাজাদ। সুলতান শাহরিয়ার শুরুতেই প্রশ্ন করেন, তোমার সওদাগর তাহলে দরিয়ায় ভাসতে ভাসতে কোথায় এসে থামলো বেগম? গোস্তাকি মাফ জাহাপনা, জায়গাটার নাম তো জানি না হুজুর। তবে সমুদ্রের পাড়ে যেখানে সোনালি বালির তটভূমি ছড়িয়ে আছে এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে, যার একদিকে নীল সাগর আর অন্যদিকে সবুজ ঘন বন, যেখানে ঢেউয়ের শব্দ ঢাকা পড়ে পাখির মিষ্টি কলরবে, সেইখানেই এসে থামল সওদাগর সিনবাদ। এমন জায়গা তো বহুত আছে। সেই বহুত জায়গার মধ্যেই কোনো একটা জায়গা হবে নিশ্চয়ই। তারপর আর কি, সমুদ্রের পাড়ে বসে শুধু ঢেউ গুনলে তো চলবে না। সমুদ্রের পানিও মিঠা নয় যে সেটা খাওয়া যাবে। সুতরাং মিঠা পানি আর খানার সন্ধানে সিনবাদ চলে বনের ভিতর। যত সে ভিতরে যায় তত বনটা আরো সুন্দর লাগে তার। এক জায়গায় এসে থামতে হয় তাকে। একটা আঙুর বন সেটা। বড় বড় গাছের ডালপালায় জড়িয়ে আছে আঙুর লতা। মাথার উপর ঝুলে আছে থোকা থোকা আঙুর। ডাল থেকে খসে স্তূপাকার ছড়িয়ে আছে মাটিতে। কিছু তার অক্ষত, বেশিরভাগটাই পচে গলে গন্ধ বের হচ্ছে। সে গন্ধে চনমন করে ওঠে মন। সিনবাদ অবাক হয়ে দেখতে দেখতে ভাবে, বাদশাহ সুলতানদের আমোদ সঙ্গী ফলের রানী আঙুর, যা কিনা শুধু তাদের হাতেই শোভা পায়, সেই আঙুর মাটিতে লুটোয় অনাদরে। এর নাকি কদর করার লোকের অভাব। বাগদাদের বাজারের ফলবালাগুলো যদি জানতে পারত, তাহলে হামলে পড়ে উজাড় করে দিত গোটা বন। ভাগ্যিস জানে না তারা। কথাটা ভেবেই ফিক করে একটু হাসে সিনবাদ। ভাবখানা যেন বোকাগুলোকে ভারী জব্দ করা গেছে। ওদের জব্দ করে সিনবাদের খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেছে আপাতত। তখনও জানে না সিনবাদ যে এই আঙুর বনই তার আরও একটা কাজে লাগবে অদূর ভবিষ্যতে। তার একটা দারুণ পেরেশানির হাল করে দেবে এই আঙুর বন। কিভাবে? বলছি। তার আগে সিনবাদ গাছ থেকে পেরে আঙুর খায় পেট ভরে। দারুণ মিষ্টি আঙুর, তেষ্টাও মেটে কিছুটা। এবার সে বনটাকে ঘুরে ঘুরে দেখতে থাকে। যদি কোনো বেরোনোর পথ থাকে, বলা তো যায় না। হয়তো এই বনেরই ওদিকেই আছে বড় কোনো শহর। সেখানে একবার পৌঁছে গেলেই
হয়তো বাগদাদ ফেরার একটা ব্যবস্থা হয়ে যাবে। চলতে চলতে একটা ছোট নালা দেখতে পায় সিনবাদ। নুড়ি পাথরে ভরা অগভীর সেই নালা খরস্রোতে বয়ে চলেছে শব্দ তুলে। নালার পানি কাঁচের থেকেও স্বচ্ছ। সিনবাদ ঝুঁকে পড়ে নালা থেকে পানি নিয়ে তার ঘাড়ে মাথায় দেয়। আঁচলা ভরে পানি খায়, বুকটা যেন জুড়িয়ে যায় তার। সে ঠিক করে এই নালার পার ধরেই এগিয়ে যাবে। কিছুটা এগোতেই মনটা নেচে ওঠে সিনবাদের। আশার আলো জাগে মনে। সে দেখে নালার উপর দিয়ে একটা সাঁকো চলে গেছে এপার থেকে ওপার। সে মনে মনে বলে, সাঁকো এখানে, এই জঙ্গলে? মানে এখানে মানুষের আসা যাওয়া আছে নিশ্চয়ই, আর ওই সাঁকো হচ্ছে পথের অংশ। নইলে মিছিমিছি একটা সাঁকো কেন বানাতে যাবে লোকে? সিনবাদ সাঁকো লক্ষ্য করে এগিয়ে চলে। দুদিকে 4টে বড় খুঁটি পুঁতে সাঁকোটা বানানো। সাঁকোর কাছে যেতেই একটা বুড়ো লোককে বসে থাকতে দেখে সিনবাদ। বুড়োটা সাঁকোর একটা খুঁটিতে হেলান দিয়ে পা ঝুলিয়ে এমনভাবে বসে আছে যে দূর থেকে দেখা যায় না। সিনবাদ দেখে বুড়োটা বয়সের ভারে একেবারে খুনখুনে হয়ে গেছে। গায়ে মাংস বলতে কিছুই নেই। দেখলে মনে হয় হাড়ের ওপর চামড়াটা যেন আঠা দিয়ে লাগানো। গায়ের রং রোদে পুড়ে কালো। চুল দাড়ি গোঁফ কিছুই নেই। কোমরে এক টুকরো ময়লা কাপড় কোনো রকমে পেঁচানো। বুড়োটার ভাবসাব ঠিক হনুমানের মতো। সিনবাদের বুড়োটাকে দেখে মায়া হয়। সে এগিয়ে গিয়ে দাঁড়ায় বুড়োটার সামনে। বুড়োটা সিনবাদকে দেখে নড়েও না চড়েও না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সিনবাদের মুখের দিকে। সিনবাদ বুড়োটাকে জিজ্ঞেস করে, আপনি কে? এখানে কি করছেন? এমন দশা কি করে হলো আপনার? বুড়োটা কোনো উত্তর দেয় না। সিনবাদকে যেভাবে দেখছিল সেইভাবেই দেখতে থাকে। বুড়োটার ব্যবহার সিনবাদের অস্বাভাবিক লাগে না কিছুই। হতেই পারে যে সে সিনবাদের ভাষা বুঝতে পারছে না, তাই চেয়ে আছে নীরবে। সিনবাদ তাই হাত নেড়ে বোঝানোর চেষ্টা করে যে সে সমুদ্রের দিক থেকে আসছে। উত্তরে বুড়োটা হাত নেড়ে তাকে কাছে ডাকে। সিনবাদ আরো কাছে যায়। বুড়োটা ইশারায় তাকে বুঝিয়ে বলে যে কাছেই একটা কিছু আছে, কিছু একটা যেন পড়ছে অথবা পড়েছে। সেটা কি তা বুঝতে পারে না সিনবাদ, তবে বুঝতে পারে যে বুড়োটা সেখানে যেতে চায়, কিন্তু হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তার। সুতরাং সিনবাদ যেন তাকে কাঁধে তুলে একটু পৌঁছে দেয়। করুণ মুখে দুহাত জোর করে এমন ভাব করে সেই বুড়ো যেন সিনবাদ তার এই উপকারটা করলে সে উদ্ধার হয়ে যাবে। সিনবাদ ভাবে, এ আর এমন কি? সে মায়ায় পড়ে বুড়োটাকে তুলতে চেষ্টা করে। তখনই মালুম হয় বুড়োটা প্রচণ্ড ভারী। অনেক কসরত করে শেষে তাকে কাঁধে নিয়ে উঠে দাঁড়ায় সিনবাদ। এই করতেই তার হাঁপ ধরে যায়, ঘেমে নিয়ে একসা হয়ে যায় সে। বুড়োটা তো তার ঘাড়ে উঠে গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে দিব্যি বসে যায়। সিনবাদ টলমলো পায়ে তাকে নিয়ে এগোতে থাকে। বুড়োটা হাত নাড়িয়ে নাড়িয়ে তাকে পথ দেখায়। তারা এসে দাঁড়ায় একটা ঝর্ণার সামনে। বুড়োটা ইশারায় বলে তাকে ঝর্ণার মধ্যে নিয়ে যেতে। সিনবাদ পানিতে নামতে চায় না। বুড়োটা সিনবাদের গলা টিপে ধরে। সিনবাদের দম বন্ধ হয়ে আসে। ঝাড়া দিয়ে বুড়োটাকে কাঁধ থেকে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে সে। উল্টে বুড়োটা দু পা দিয়ে আঁকড়ে ধরে সিনবাদকে। সিনবাদের বুকের পাঁজর যেন ভেঙে যায় আর কি। মুহূর্তে সিনবাদ চোখে একেবারে সর্ষে ফুল দেখতে শুরু করে। প্রাণে বাঁচতে লাফিয়ে নামে পানিতে। পানির মধ্যে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নেয় নিজেকে।
বুড়োটা গলার ফাঁস আলগা করে। তার ইশারা মাফিক যেখানে ঝর্ণার পানিটা উপর থেকে পড়ছে সেই জায়গাটায় গিয়ে দাঁড়ায় সিনবাদ। পানিতে একেবারেই কাক ভেজা ভিজে যায়। তাতে বুড়োর কোনো ভ্রুক্ষেপ নেই। সে পানি খায়, হাতে মুখে ঘাড়ে মাথায় পানি দেয়। তারপর সিনবাদকে ইশারা করে ফেরার। সিনবাদ পানি থেকে ডাঙায় ওঠে। ডাঙায় উঠে বুড়োকে ঘাট থেকে নামাতে যেতেই সে বুড়ো আবার চেপে ধরে সিনবাদকে। সিনবাদ এবার আর বেগরবাই কিছু করে না। বোঝে ব্যাটা নামতে চাইছে না তার ঘাড় থেকে। সে মনে মনে বলে, এ আবার কি জ্বালা, ঘাড় থেকে না নামলে যে আমি ফাঁপড়ে পড়ে যাব। সে তখনও বুঝতে পারে না যে ফাঁপড়ে যা পড়ার পড়ে গেছে ইতিমধ্যে। বুড়োটা আবার ইশারায় বুঝিয়ে দেয় যে তাকে নিয়ে যেতে হবে অন্য কোথাও। সিনবাদ বাধ্য ছেলের মতো ইশারা মাফিক তাকে নিয়ে চলে। জঙ্গলের মধ্যে একটা মিষ্টি ফলের গাছের নিচে এসে দাঁড়ায় সিনবাদ। বুড়ো হাত বাড়িয়ে টপাটপ 2-4টে ফল পেড়ে কচর কচর করে খেতে থাকে। সিনবাদ নাগালের মধ্যে একটা ফলের দিকে হাত বাড়াতেই এক জব্বর ঘা কষায়। সিনবাদ মৃদু আর্তনাদ করে ওঠে ব্যথায়। সে মনে মনে বলে, দাঁড়াও না বেটা, মজা দেখাচ্ছি। কতক্ষণ এভাবে কাঁধে চড়ে থাকবে? যেই ঘুমবে অমনি কাঁধ থেকে একেবারে ঝেড়ে ফেলে দেবো। আর যাওয়ার সময় তো আমার হাত পা ডান্ডা মেরে মেরে ভেঙে দিয়ে যাবো, যাতে আর কাউকে তুমি চালাতে না পারো। হত ছাড়া বুড়ো। ভাবতে ভাবতে বোধ হয় সিনবাদ একটু আনমনা হয়ে পড়েছিল। সে খেয়াল করতে পারেনি যে বুড়ো আবার ইশারা করা শুরু করেছে। খেয়াল হয় পাঁজরে বুড়োর পায়ের জব্বর এক খোঁচা খেয়ে। সিনবাদ চেঁচিয়ে ওঠে। বুড়ো হাতের ইশারায় তাকে অন্য জায়গায় নিয়ে যেতে বলে। সিনবাদ বাধ্য ছেলের মতো আবার চলতে শুরু করে। একসময় সিনবাদ বোঝে বুড়ো ঘুমিয়ে পড়েছে। সে এই মৌকায় বুড়োকে কাঁধ থেকে নামাতে যায়, কিন্তু বোঝে অসম্ভব। সে তার হাত আর পা দিয়ে এমনভাবে ফাঁস এঁটেছে সিনবাদের ওপর যে ছাড়ায় কার সাধ্যি। অদ্ভুত ব্যাপার হলো, ব্যাটা ঘুমিয়ে পড়েছে ঠিকই, সেটা বুঝতে পারছে সিনবাদ, কিন্তু হাত পা শিথিল হয়নি। এইভাবেই এক এক করে 3-10 কেটে যায়। এর মধ্যেই সিনবাদের হালত খারাপ হয়ে গেছে। দু কাঁধে বিষ ব্যথা, কোমর ফেটে যাচ্ছে ব্যথায়। তাও বুড়ো নামে না। একটা জিনিস লক্ষ্য করে সিনবাদ, বুড়ো যতক্ষণ জেগে থাকে ততক্ষণ সিনবাদকে নিজের মর্জি মাফিক কিচ্ছু করতে দেয় না। কিন্তু ঘুমিয়ে পড়ার পরে সিনবাদ যা ইচ্ছে তাই করতে পারে। তখন সিনবাদ তার খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নেয়। বুড়ো ঘুম ভাঙলে আবার শুরু হয়ে যায় গোলামি। সিনবাদ ঠিক করে যা করার বুড়ো ঘুমোলেই করতে হবে। জেগে থাকলে কিছুই করা যাবে না। কিন্তু করবে কি? মেরে ফেলবে বুড়োকে? তাছাড়া তো আর কোনো পথই নেই। বুড়োকে জানে মেরে ফেলার ফিকির ভাবতে থাকে সিনবাদ। হঠাৎ একটা কথা মাথায় আসে তার। সে হিসেব কষে। বেটা ঘুমের মধ্যেও যেভাবে আঁকড়ে ধরে আছে তাতে যথেষ্ট সন্দেহ হচ্ছে। মরলে ব্যাটার ফাঁস আলগা হবে তো? ঘুমোলে তো শরীর এমনি আলগা হয়ে যায়, এরও নিশ্চয়ই হচ্ছে, কিন্তু ফাঁস আলগা হচ্ছে না। তার মানে ফাঁসটার মধ্যেই কিছু একটা কারসাজি আছে। আসলে ফাঁসটা ব্যাটা লাগিয়েছে কিভাবে সেটাই বুঝতে পারছি না। না না, কোনো ঝুঁকি নিয়ে লাভ নেই। এমন কিছু করতে হবে যাতে ও বুড়ো নিজেই ফাঁস আলগা করে দেয়। কিন্তু কি করে হঠাৎ আঙুর ক্ষেতের কথা মনে পড়তেই ফন্দি খেলে যায় মাথায়। সে তুড়ি মেরে বলে, সাবাস, এভাবেই করব। শুধু একটা পাত্র লাগবে, বড় ঢাকনা আটা পাত্র। এ তো আর গেরস্থের পাড়া নয়,
যে দুপুর রোদে আচার শুকোতে দেবে আর বাড়ির গিন্নির নজর বাঁচিয়ে সেটা তুলে নিলেই হবে। পাত্র তো পাত্র, একেবারে খাসা ঢাকনা আটা পাত্র, সঙ্গে আচারটা ফাও। এ হলো গিয়ে জঙ্গল। এখানে গিন্নি বা কোথায়, আর গিন্নির আচারই বা কোথায়? খেয়াল হতেই ঝিমিয়ে যায় সিনবাদ। অন্য কিছু ব্যবস্থার কথা ভাবতে থাকে সে। বুড়ো তখন কাঁধের উপর দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ কিছু একটা চোখে পড়ে। সিনবাদ নিজের মনেই বলে ওঠে, আরে, সমাধান তো চোখের সামনেই আছে, আমি এতক্ষণ এটা দেখিনি। বোধহয় একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল সিনবাদ, আর তাই এতই নড়ে চড়ে উঠেছিল যে বুড়োর ঘুম ভেঙে যায়। বুড়ো সপাটে এক গাঁটটা মারে সিনবাদের মাথায়। চেঁচিয়ে ওঠে সিনবাদ। আবার বুড়োর ঘুমের অপেক্ষা করতে থাকে সে। একটু অপেক্ষা করতেই মনে হয় যেন বুড়ো এলিয়ে পড়েছে তার মাথার উপর। সিনবাদ ইচ্ছে করে একটা হাঁচি দেয়। বুড়ো নড়াচড়া করে না। সিনবাদ বোঝে বুড়ো ঘুমিয়েছে। সে উঠে গিয়ে সামনে লতাপাতার ঝোপ থেকে একটা বড় দেখে লাউ বের করে। এদিক ওদিক দেখতেই মাটিতে একটা ছোট গাছের ডাল পড়ে থাকতে দেখে। অনেকটা ছুরির মতো ডালটার আয়তন। সিনবাদ ডালটা নিয়ে লাউটার মাথাটা কেটে ফেলে। তারপর কুড়ে কুড়ে ভেতর থেকে লাউটার শ্বাসটা বের করে। কেটে ফেলা মাথাটা এঁটে দেখে বেশ ভালো একটা ঢাকনাওয়ালা পাত্র তৈরি হয়ে গেছে। সেটাকে একটা গাছের ডালে লতাপাতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই লাউয়ের খোলটা শুকিয়ে শক্ত হয়ে যায়। বুড়োকে কাঁধে নিয়েই সেটা নিয়ে সিনবাদ আঙুর বনের দিকে হাঁটা লাগায়। বুড়ো বেশ অবাক হয় লাউয়ের খোলটা দেখে। হাত বাড়িয়ে সেটা সিনবাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সিনবাদ কিছুতেই দেয় না। সিনবাদের গলা টিপে ধরে। সিনবাদ লাউয়ের খোলটা মাটিতে নামিয়ে রেখে বুড়োর ঝুলে থাকা পায়ে চিমটি কাটে। এই নতুন উপায়টা সে দিন কয়েক হলো আবিষ্কার করেছে। পায়ে চিমটি কাটলে বা পায়ের তলায় সুড়সুড়ি দিলে বুড়ো বেশ কাবু হয়ে যায়, কিন্তু ফাঁস আলগা হয় না। পায়ে চিমটি কাটতেই বুড়ো ক্ষেপে ওঠে। সিনবাদের কান টেনে ধরে। সিনবাদ ব্যথায় আর্তনাদ করে বুড়োর দুপায়ে রাম চিমটি বসিয়ে দেয় দুখানা। বুড়ো বেশ ব্যথা পায়, কিন্তু আর্তনাদ করে না। তবে কানটা ছেড়ে দেয় আর মারেও না। সিনবাদ আবার লাউয়ের খোলটা হাতে তুলে নিয়ে এগোতে থাকে আঙুর বনের দিকে। বুড়ো কিছু বলে না। সে বুঝে গেছে সিনবাদ নাছোড়বান্দা। সে যা করছে সেটা করেই ছাড়বে, তাকে আটকে লাভ নেই। সিনবাদ আঙুর জোগাড় করে তার থেকে রস বের করে মাটিতে পুঁতে যখন উঠে দাঁড়ায়, তখন বিকেল। সিনবাদের কাণ্ড অবাক হয়ে দেখে বুড়ো। উঠে দাঁড়াতেই পাঁজরে আবার খোঁচা দেয় সেই বুড়ো। খিদে পেয়েছে তার, তাকে নিয়ে যেতে হবে গাছের তলায়। এই কদিনে বুড়োর হাবভাব বেশ ভালো বুঝতে শিখে গেছে সিনবাদ। সে বুড়োকে নিয়ে একটা গাছের তলায় যায়। এভাবেই বুড়োর হুকুম মানতে মানতে আরো কদিন কাটে। একদিন সিনবাদ ফিরে যায় আবার আঙুর বনে। লাউয়ের খোলটা মাটি থেকে তুলে মুখটা খোলে। সিনবাদের মন খুশ হয়ে যায়। এমন তোফা মদ সে জীবনে দেখেনি। কি তার গন্ধ, কি তার রং! মদটা সে নিজে হাতে তৈরি করেছে, জীবনে এই প্রথম। তাই যেন মদটাকে আরো ভালো মনে হয়। এক চুমুক দিতেই তার শরীর মন যেন জান্নাতে পৌঁছে যায়। তৃপ্তির চোটে চোখ বুজে বলে ওঠে, মেজাজটাই বিগড়ে দেয় বুড়ো। সিনবাদের খুশি দেখলে যেন তার গা জ্বলে।
হঠাৎ করে একটা চাঁটি মারে সে সিনবাদের পাগড়ির ওপর। নেহাত পাগড়ির ওপরে মারায় সিনবাদের লাগে না, আর তাই বুড়ো রেহাই পেয়ে যায়। নইলে সিনবাদ একটা কাণ্ড বাঁধিয়ে দিত আর কি। সিনবাদ আর চোখে বুড়োর দিকে চায়। বুড়ো হাতের ইশারায় লাউয়ের খোলটা তাকে দিতে বলে। সিনবাদ ভনিতা করে যেন কিছুতেই সে দেবে না। এমন উপাদের জিনিস সে কারোর সঙ্গে ভাগ করতে রাজিই নয় একদম। ওদিকে বুড়ো বারবার কেড়ে নেওয়ার চেষ্টা করে খোলটা, আর এদিকে সিনবাদ বাঁচাতে চেষ্টা করে। এর মাঝেই ভাগ বুঝে আরও দু চুমুক মদ খেয়ে নেয় সিনবাদ। মাথাটা যেন খুলতে থাকে তার। এক সময় সে বুড়োর হাতে তুলে দেয় খোলটা। ভাবটা করে এমন যেন সে ঘোর অনিচ্ছায় দিচ্ছে। বুড়ো খোলটা নিয়ে ঢাকনা সরিয়ে মদটা একটু শুকে দেখে, তারপর এক চুমুক খায়। বোধহয় বুড়োর ভালো লাগে। এক নিঃশ্বাসে গোটা মদটা সাবার করে দেয় বুড়ো। বুড়োর কাণ্ড দেখে সিনবাদ চিন্তায় পড়ে যায়। বুড়ো আবার বমি করে সব উগড়ে দেবে না তো? বমি করলে তো তার উপরেই পড়বে। যদিও তেমন কোনো লোকসান নেই, ঝর্ণার পানিতে কটা ডুব দিলেই ধুয়ে সাফ হয়ে যাবে, কিন্তু নেশাটা তো জমবে না বুড়োর। আর তাহলে যে তার পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। তখন কি হবে ভাবতে থাকে সিনবাদ। কিন্তু শেষ অবধি তেমন কিছু হয় না, বরং সিনবাদের পরিকল্পনা মাফিক বুড়োর নেশা চড়তে থাকে। এক সময় সে চটাস চটাস করে সিনবাদের গালে চড় মারতে শুরু করে। বিরক্ত হয় সিনবাদ। সিনবাদের পাগড়িটা খুলে ফেলে দেয় মাটিতে। সিনবাদ বেশ বুঝতে পারে যে বুড়ো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। এবার সিনবাদের উত্তেজনা বাড়তে থাকে। ফাঁসটা কি আলগা হবে এবার? এতদিন পরে সে কি আবার মুক্ত হতে পারবে? কপালে ঘাম জমতে শুরু করে তার। এক সময় সত্যি ফাঁস আলগা হয়ে যায়। বুড়ো তখন মদের নেশায় চুর। সিনবাদ আর দেরি করে না, সজোরে মাটিতে ফেলে দেয় বুড়োকে। বুড়ো প্রথমে অবাক হয়, তারপর ক্ষেপে যায়। হাত পা নেড়ে আবার তাকে ঘাড়ে তোলার ইশারা করে। সিনবাদেরও তখন নেশা উঠে গেছে অল্প অল্প। সে বুড়োকে তাচ্ছিল্য করে বলে, বেটা বেটা বুড়ো জামড়া কোথাকার, কাঁধে চড়বি? খুশি খোকা নাকি কাঁধে চড়বি? হ্যাঁ, কাঁধে চড়িয়ে মেলায় নিয়ে যাবো তোকে, মেলায় ভেঁপু কিনে দেবো। কাঁধে বসে বাজাবি ভ্যাপু ভ্যাপু ভ্যা। চল ফট। সিনবাদের কথার উত্তরে বেশ রাগ দেখায় বুড়ো। হাত পা নেড়ে যেন ধমক দেয় তাকে। আর তাতেই আরও ক্ষেপে যায় সিনবাদ। বুড়োকে গালি দিতে দিতে ঝোঁকের মাথায় একটা বড় পাথর তুলে সপাটে মারে বুড়োর মাথায়। মাথা ফেটে যায় বুড়োর। চিৎকার করে ওঠে সেই বুড়ো। এই প্রথম তার গলা দিয়ে আওয়াজ বেরোয়। সিনবাদ চমকে ওঠে, চোখ বড় বড় করে বুড়োকে এক মুহূর্ত দেখে বলে, ওরে বেটা বুড়ো, এতদিন আমার সঙ্গে ঢং করছিলি? তবে ঢং দিব্যি কথা বলতে পারিস, তা না করে আমাকে খালি মেরে মেরে কাজ করাচ্ছিলি। এবার তুই মর মর, তুই মর বেটা মর, বেটা তুই মর, তুই মর, বেটা মর মর। পাশেই পড়ে থাকা একটা লাঠি দিয়ে বুড়োর মাথায় বারবার আঘাত করতে থাকে সিনবাদ। চোখ ঢেকে যায় রক্তে, নাক মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। সিনবাদের সেদিকে খেয়াল নেই। সে বারংবার আঘাত করে চলেছে। খেয়াল হয় যখন, তখন বুড়ো নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সিনবাদ থামে। ঘামে ভিজে গেছে তার সারা শরীর। কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে মাটিতে। চোখের পলক না ফেলে সিনবাদ চেয়ে থাকে সেই বুড়োর মুখের দিকে। এক পা দু পা করে এগিয়ে যায়
বুড়োর নিথর দেহের দিকে, ঝুঁকে পড়ে তার মুখের ওপর। হঠাৎ বুড়ো চোখ মেলে চেয়ে তার গলা চেপে ধরে। সিম্বাদ ছটফট করে ওঠে। বুড়োর হাত দুটো চেপে ধরে সে। বুড়োর আঙুলের ফাঁস থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে। হঠাৎ বুড়োর আঙুলগুলো শিথিল হয়ে যায়। সিম্বাদ ছিটকে পড়ে একটু দূরে। বুড়ো স্থির হয়, বিস্ফারিত অপলক নেত্রে চেয়ে থাকে সিম্বাদের দিকে। তখনও তার মাথা থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। সিম্বাদ বুড়োর দিকে এগিয়ে যায় সাবধানে। একবার নাড়া দিয়ে দেখে, বুড়োর কোনো প্রতিক্রিয়া হয় না। এবার একটু জোরে নাড়া দেয় সে, তবুও নড়ে না সেই বুড়ো। সিম্বাদ বুড়োর মাথাটা দুহাতে তুলে ঝাঁকাতে থাকে। ঝাঁকাতে ঝাঁকাতে কেঁদে ফেলে সিম্বাদ। তবুও বুড়োর কোনো সাড়া মেলে না। এক সময় মাথাটা ছেড়ে দেয় সিম্বাদ। মাথাটা ধপ করে পড়ে যায় মাটিতে। নিজের রক্তমাখা হাত দুটো চোখের সামনে তুলে দেখে সিম্বাদ। হাত দুটো দেখে কান্না বদলে যায় আতঙ্কে। আতঙ্কিত সিম্বাদ ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে সমুদ্র তটে পৌঁছে যায় সিম্বাদ। হুমড়ি খেয়ে পড়ে বালির উপর। হাতে রক্তে বালির কণা আটকে ঢাকা পড়ে যায় রক্ত। সিম্বাদ চিত হয়ে শুয়ে থাকে বালির উপর। নীল আকাশের দিকে চেয়ে থাকে শূন্য দৃষ্টিতে। রাত নামে, ভোর হয়, দিনের আলো প্রখর হয়। সিম্বাদ পড়ে থাকে। হঠাৎ কৌতূহলী একটি মুখ সিম্বাদের দৃষ্টিপটে বাধা সৃষ্টি করে। সিম্বাদ ধরফর করে উঠে বসে। দেখে এক নাবিক এসেছে। সিম্বাদকে উঠে বসতে দেখেই নাবিক সমুদ্রের দিকে হাত তুলে চেঁচিয়ে বলে, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। নাবিকের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই সিম্বাদ দেখে সমুদ্র তটে একটা নৌকো লেগেছে। আরও দুজন নাবিক ছুটে আসছে নৌকোর দিক থেকে। পেছনে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা জাহাজ। সিম্বাদকে তোলা হয় জাহাজে। তার সেবা শুশ্রূষা হয়। পরে কাপ্তান তাকে জানায়, এই দ্বীপে একটা মিষ্টি পানির ঝর্ণা আছে, সেটা আমি জানতাম। আমাদের জাহাজে খাবার আর পানির অকাল পড়েছে, তাই এখান দিয়ে যাওয়ার সময় জাহাজ থামিয়ে পানি নিতে পাঠিয়েছিলাম ওই 3 জনকে। ওরাই তোমাকে উদ্ধার করে এনেছে। কিন্তু তুমি ওই দ্বীপে গিয়ে পড়লে কিভাবে? সিম্বাদ প্রথম থেকে সব কিছুই বলে। সব শুনে কাপ্তান চোখ কপালে তুলে বলে, সর্বনাশ! তুমি ওই বুড়োর পাল্লায় পড়েছিলে? তুমি যে বেঁচে আছো তাই খোদার অসীম দয়া। এ পর্যন্ত যারা ওই বুড়োর পাল্লায় পড়েছে তারা কেউ ফেরেনি। জানাই যায়নি যে তাদের কি হয়েছে। তাদের কোনো হদিশ পর্যন্ত পাওয়া যায়নি। কে কে ওই বুড়ো? চিনতে তাকে? চিনব না আবার? আমি কেন, সব জাহাজের সব কাপ্তেন ওকে চেনে। সামনাসামনি না দেখলেও নামে অন্তত জানে। ওকে সমুদ্রের ত্রাস বলে ডাকা হতো। খুব ভালো করেছো, ব্যাটাকে খুন করেছো তুমি। একটা হাড় বজ্জাত পুরো। ওর ভয়ে এই দ্বীপে পা রাখা দায় হয়েছিল আমাদের। নেহাত বিপদে না পড়লে কেউ এদিকে ভিড়তে চাইতো না। জাহাজে বিশ্রাম করে শরীরে সব ক্লান্তি, ব্যথা, বেদনা সারিয়ে সুস্থ হতে কিছুদিন লাগে সিম্বাদের। এর মধ্যে সহযাত্রীর সঙ্গে ভাব হয়ে যায় ভালোই। জাহাজ ঘুরতে ঘুরতে এসে থামে এক বন্দরে। বন্দরের শহরটির সুন্দর একটা নাম থাকলেও লোকে তাকে চেনে বাঁদর শহর নামে। কাপ্তান বলেন, এই শহরে অনেক বাঁদর থাকে, সংখ্যায় তারা প্রচুর। এই বাঁদরদের জন্যেই তো এই শহরের ডাক নাম বাঁদর শহর। সিম্বাদ লক্ষ্য করে বন্ধু সওদাগরেরা সবাই খালি বস্তা নিয়ে জাহাজ থেকে নামছে। প্রশ্ন করলে জানতে পারে তারা সওদা করতে চলেছে, এক অভিনব সওদা। তারা বলে, তুমিও করবে নাকি? এই সওদায় মাল কিনতে দিনার লাগে না, একদম বিনামূল্যে মাল পাওয়া যায়। আর সেই মাল বিদেশের বাজারে ভালো দাম পায়। বিনা দিনারে? হ্যাঁ। কি মাল? জানতে চাও?
তাহলে চলো আমাদের সঙ্গে। সিনবাদ রাজি হয়ে যায়। কাপ্তানের কাছ থেকে একটা বস্তা চেয়ে নেয় সে। তারপর সওদাগর বন্ধুদের সঙ্গে নেমে পড়ে জমিনে। বন্ধুরা বন্দর ছেড়ে সমুদ্রের পাড় ধরে। হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের নিচে চলে আসে। পাহাড়ের নিচটা ছোট ছোট নুড়ি পাথরে ভর্তি। বন্ধু সওদাগররা খালি বস্তায় নুড়ি পাথর ভরতে থাকে। সিনবাদ পাথর কুড়োতে দেখে জিজ্ঞেস করে, এই মালের কথাই বলেছিলে বুঝি তোমরা? কি আছে এই পাথরে যে বিদেশের বাজারে ভালো দাম মেলে? এ তো সাধারণ পাথর। কাজের সময় কথা না বাড়িয়ে তুমি কুড়োতে শুরু করো, বুঝলে? আর খুব বেশি বড় বড় পাথর তুলো না, ছোট ছোট তুলো। আর শোনো, ওই পাথরগুলোকে কিন্তু ছুঁড়তে হবে। দেখো পাথরের কিনারটা যেন ধারালো না হয়। সিনবাদ বেশ মজা পেয়ে যায়। সে সওদাগর বন্ধুদের সঙ্গে পাথর কুড়োতে থাকে। বন্ধুরা সবাই তাদের বস্তা অর্ধেক ভর্তি করে। সিনবাদও তাদের দেখা দেখি নিজের বস্তাটা অর্ধেক ভরে নেয় পাথরে। তারপর বন্ধুদের সঙ্গে কিছুটা হেঁটে ঢোকে সমুদ্রের পাড়ে নারকেলের বাগানে। এত বড় নারকেল বাগান সে জীবনে দেখেনি। প্রচুর গাছ এবং গাছে গাছে ভরে আছে কাঁদি কাঁদি নারকেল। গোটা বাগানটা জুড়ে ছোট বড় নানা মাপের নানা বয়সের বাঁদর লাফিয়ে বেড়াচ্ছে। শয়ে শয়ে হাজারে হাজারে তারা। সওদাগররা বাগানে ঢুকে এদিক ওদিক ঘুরে একটা জায়গা পছন্দ করে। এই জায়গায় নারকেল গাছের মধ্যে কিছু ঝাউ গাছও রয়েছে। একজন সঙ্গে করে আনা একটা ত্রিপল গাছে বেঁধে একটা ছাউনির মতো তৈরি করে। সিনবাদ দেখে বলে, এখানে কি চড়ুই ভাতি হবে? আরে যুদ্ধ হবে, যুদ্ধ! দেখছো না ছাউনি বানানো হচ্ছে। প্রস্তুতি পর্ব শেষে সকলে মিলে ছাউনির নিচে আশ্রয় নেয়। এতক্ষণ বাদরগুলো সকলের ওপর লক্ষ্য রেখেছিল। এসে এসে বস্তাগুলো টানাটানি করে দেখছিল কি আছে। এর ওর ঘাড়ে মাথায় গায়ে উঠে যাচ্ছিল। বাদরামি অর্থে যত রকমের কাসরাত বোঝায় তার কিছুই বাদ দিচ্ছিল না তারা। এবার তারাও যেন বুঝতে পারে কিছু একটা হবে। তারাও মুখ দিয়ে শব্দ করতে করতে গাছগুলোর মাথায় উঠে যায় মহা উল্লাসে। সওদাগররা যে যার বস্তা থেকে পাথর নিয়ে ছুটতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে উত্তরে বাঁদরগুলো গাছ থেকে নারকেল ছুটতে থাকে সওদাগরদের দিকে। দুই তরফে একেবারে যেন যুদ্ধ লেগে যায়। যেন এক যুদ্ধ খেলা চলছে একদল মানুষ আর একদল বাঁদরের মধ্যে। তবে দুই তরফের কেউই আহত হচ্ছে না। দেখতে দেখতে সওদাগরদের সামনে তাল তাল নারকেল জমে যায়। একসময় বস্তার পাথরও শেষ হয়ে যায়। এক সওদাগর খেলা শেষ করতে একটা পটকা বাজি বের করে। চকমকি ঠুকে তার সলতেটায় আগুন লাগিয়ে ছুঁড়ে মারে বাঁদরগুলোর দিকে। বাঁদরগুলো মুখে বিকট শব্দ তুলে ছুটে পালাতে শুরু করে। একটু দূরে গিয়ে তারা চেয়ে দেখতে থাকে সওদাগরদের। সওদাগররা তখন ছাউনি থেকে বেরিয়ে নারকেলগুলো কুড়িয়ে বস্তায় ভরতে থাকে। বস্তা ভর্তি হলে সকলে ফিরে আসে জাহাজে। জাহাজের খোল ভরে যায় নারকেলে। পরদিন আবার তারা সেই বাগানে যায়। একইভাবে বস্তা বস্তা নারকেল নিয়ে ফেরে। এক বাগানের নারকেল শেষ হলে তারা অন্য বাগানে যায় এবং একই পদ্ধতিতে নারকেল সংগ্রহ করে ফিরে আসতে থাকে। সেই বাগানের নারকেল শেষ হলে আবার একটা অন্য বাগানে যায়। এইভাবে দিন দশেকের মধ্যে গোটা চারেক বাগান ঘুরতেই জাহাজের খোল ভরে যায় নারকেলে। কাপ্তান সিদ্ধান্ত নেয় জাহাজ এবার ছেড়ে দেবে। পরদিন সকালে নাস্তা পানি সেরে জাহাজ ছেড়ে দেওয়া হয়। নানা দেশে সেই নারকেল বিক্রি করতে করতে একদিন জাহাজ ফেরে বস্ত্র শহরে। সিনবাদ ভাড়া মিটিয়ে জাহাজ থেকে নেমে পড়ে। জাহাজ চলে যায়। সিনবাদ ফেরে বাগদাদে নিজের বাড়ি। ছেলেপুলেরা অনেকদিন পর তাদের আব্বাকে দেখে ছুটে আসে খেলা ছেড়ে। বিবি চিকের আড়াল থেকে মুখ বেঁকিয়ে বলে, মরণ,
ভাগ্য করে বিবি পেয়েছিল বটে সিন্দবাদ। আপনারও কি এমন একটা বিবি দরকার ছিল হুজুর? হলে মন্দ হতো না। সালতানিয়াত নিলামে উঠতো আর ঝগড়া করতে করতেই সময় চলে যেত। হুকুম দেন তো আমি একবার চেষ্টা করি তাহলে। না বেগম না, ও সব তোমার দ্বারা হবে না। বেকার চেষ্টা করে লাভ কি? তার চেয়ে বরং তুমি যেমন আছো তেমনই থাকো। আর শুরু করো সিন্দবাদ নাবিকের ষষ্ঠ অভিযানের কাহিনী। জি হুজুর। পঞ্চম অভিযান সেরে এসে সিনবাদ দেখে বিবি যেন একটু বেশি নরম হয়ে গেছে তার প্রতি। আদর তোয়াজ করছে, একটু বেশি বেশি খেয়াল রাখছে, বকাবকিও করছে না একদম। সিনবাদ অবাক হলেও মনে মনে ভাবে, ঘাঁটিয়ে লাভ নেই আর, আবার সেই রণমূর্তি ধারণ করবে। তার চেয়ে বরং নিজেকে সামলে রাখাই ভালো। কিন্তু সামলেও কি রাখা যায় নিজেকে সব সময়? ভুল ত্রুটি হয়েই যায়। আর তখনই কলিজাটা লাফিয়ে ওঠে বুক থেকে ব্রহ্মতালুতে। সর্বনাশ, সর্বনাশ করেছে এই বুঝি আবার শুরু হলো রে। কিন্তু শুরু আর হয় না, ওই আতঙ্কই সার। এসবের মাঝেও মেহফিল চলে প্রতি সন্ধ্যায় সেই আগের মতোই। মাঝে মাঝে মেহফিলে দেশ বিদেশের অতিথিরা এসে জোটে, মেহফিল জমে ওঠে। সেদিন মেহফিলে আসে এক বিদেশি সওদাগরের দল। সওদা করতে করতে বাগদাদ বন্দরে এসে ভিড়েছে তাদের জাহাজ। কদিন থাকবে তারা বাগদাদে। কুশল বিনিময়ের পর তারা বলে, আপনার কিস্সা তো কিংবদন্তি হয়ে গেছে জানাব। আপনি আমাদের আদর্শ, আপনি আমাদের সাহস যোগান। না না, আমাকে দয়া করে লজ্জা দেবেন না, আমি তেমন কিছু নই। না না জানাব, এমনভাবে বলবেন না। আমরা বিপদে পড়লে আপনার নাম স্মরণ করি। আমরা বিশ্বাস করি আপনি আমাদের বুদ্ধি আর সাহস জুগিয়ে রক্ষা করবেন। আরে আমি মানুষ, আপনারা তো দেখছি আমাকে মাসিহা বানিয়ে দিলেন। মাসিহাই বটে, আমাদের কাছে আপনিই মাসিহা। সওদাগরের কথায় রীতিমতো লজ্জা পায় সিনবাদ। এক সওদাগর বলে, একবার আমাদের জাহাজে চলুন না হুজুর, আপনার পদধূলি দিয়ে আসবেন। বলছি কাল সন্ধ্যায় আসুন, কথা দিচ্ছি এমন মেহফিল জমাবো যে আপনার মন চাইবে না ওখান থেকে উঠে আসতে। না না না, আমাকে আর জাহাজে ডাকবেন না দয়া করে। ও বড় নেশার জায়গা, ওখানে গেলেই মৌতাত চড়ে যাবে। আবার ইচ্ছে হবে বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাওয়ার। নীল দরিয়ার নেশা মারাত্মক, মরণও তার সামনে তুচ্ছ মনে হয়। তার চেয়ে এই বেশ ভালো আছি। মুখে বললেও মন কিন্তু অন্য কথা বলে সিনবাদের। সারা রাত ভাবে সিনবাদ। একবার ভাবে যাবে, আবার ভাবে যাবে না, শেষে ঠিক করে যাবে। একবার গেলে কি আর এমন হবে? গেলেই তো আর সওদা করতে সমুদ্রে পাড়ি জমাবে না। সেসব অনেক হ্যাপা। সুতরাং সকালবেলা এক নৌকরকে ডেকে জাহাজের বিবরণ দিয়ে সে বলে, ওদের বলবি আজ সন্ধেবেলায় আমি ওদের জাহাজে যাব, ঘুরে দেখবো জায়গাটা। সিনবাদের যাওয়ার খবরে বিদেশি সওদাগরদের জাহাজে উৎসবের ব্যস্ততা শুরু হয়ে যায়। রাংতা কাগজ ফুলে মুড়ে ফেলা হয় জাহাজ। বিকেল হতেই হাজার বাতির আলোয় সেজে ওঠে জাহাজ। সিনবাদ পৌঁছতেই সকলে হই হই করে ওঠে, ফুলে মালায় তাকে বরণ করে। তাকে নিয়ে বসানো হয় রাজকীয় এক আসনে। সামনে চেনা অচেনা নানা খাবার সাজিয়ে দেওয়া হয়। শরবত শরাবের ফোয়ারা ছোটে। সিনবাদ একে একে তার নানা অভিজ্ঞতার কথা বলতে থাকে। সকলে হাঁ করে শুনতে থাকে তার কাহানি। এক সময় কাপ্তান কপাল চাপড়ে বলে, বদনসিব আমার, আপনার মতো একজন সওদাগরের সঙ্গী হতে পারলাম না। একবার যদি আপনাকে নিয়ে বেরোতে পারতাম তাহলে এই জীবনটা সার্থক হয়ে যেত। বলছি চলুন না জানাব, একবার আমার জাহাজে চলুন। আমি কথা দিচ্ছি কোথাও কোনো অসুবিধা হবে না। আজ 40 বছর জাহাজে কাপ্তেনি করছি আমি।
তার আগে জাহাজের খালাসির কাজ শুরু করেছি সেই 7 বছর বয়সে। আমার অভিজ্ঞতাও কিন্তু কিছু কম নয়। কাপ্তানের কথা সিনবাদের মনে নাড়া দেয়। একটু ভেবে রাজি হয়ে যায় সিনবাদ। সে তখনই বলে বসে, বেশ, তাহলে চলুন বেরিয়ে পড়ি। আমাকে দিন 2 সময় দিন, আমি আমার পসরা সাজিয়ে নিই। সকলে হই হই করে ওঠে। খবরটা বাড়িতে জানাতেই বিবি আবার ফিরে আসে পুরনো রূপে। হাত পা নেড়ে দাপিয়ে উঠে বলে, এই আবার আবার ওই পাগলামি তোমার ঘাড়ে চেপেছে? হ্যাঁ, বাড়িতে থাকতে তোমার সমস্যাটা কি শুনি? দিব্যি তো খেয়ে ঘুমিয়ে ভালোই দিন কাটাচ্ছ, এত এত তোয়াজ করছি, পোষাচ্ছে না না? তারপরেও যাবে? কি মধু আছে শুনি? হ্যাঁ, কে আছে তোমার যার জন্য আমাকে ছেড়ে তুমি চলে যাবে? এই, কোথায় থাকে সে? হ্যাঁ, চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোয়। বিবির চোখের দিকে তাকিয়ে সে বলে, এটা আমার ইচ্ছা, তোমাকে কোনো কৈফিয়ত আমি দেব না। বিবি কোনোদিন সিনবাদের এই রূপ দেখেনি আগে। সে অপলক চেয়ে থাকে কিছুক্ষণ সিনবাদের চোখের দিকে, তারপর মুখ ঢেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে যায়। সিনবাদ পরদিন নির্ঝঞ্ঝাটে বাজার থেকে মাল কিনে নিজের পসরা সাজায়। সেগুলো জাহাজে তোলা হয় তার তদারকিতেই। তারপর ফিরে আসে বাড়িতে। সেদিন রাতেও বিবি সামনে আসে না তার। সিনবাদের মনটা খারাপ হয়ে যায়। পরদিন বিদায় বেলায় সকলে এসে দাঁড়ায় সদর দরজায়। ছেলেপুলেরা তাদের আব্বাকে জড়িয়ে ধরে চোখের জলে বিদায় দেয়। নকর চাকররা কদম বুসি করে। সিনবাদের চোখ খোঁজে একটি মানুষকে, কিন্তু দেখতে পায় না তাকে। সে মানুষটি হলো তার বিবি। জোয়ার এলে জাহাজের নোঙর তুলে দেওয়া হয়। জাহাজ চলতে শুরু করে। সিনবাদ পাটাতনে দাঁড়িয়ে বিদায় জানায় বাগদাদ শহরকে। ধীরে ধীরে শহরটা চোখের আড়ালে চলে যায়। সিনবাদ ও সংসারের সব ঝামেলা, সব টান ভুলে মেতে ওঠে অভিযানের নেশায়। জাহাজ ঘুরতে থাকে এ বন্দর থেকে ও বন্দর। সদাও হতে থাকে ভালোই। সিনবাদ সকলকে ব্যবসার নানা সলা পরামর্শ দিতে থাকে। তাতে মুনাফা বাড়ে সকলের। সকলে সিনবাদকে ধন্য ধন্য করতে থাকে। এইভাবেই কয়েক মাস চলার পরে হঠাৎ এক গভীর রাতে কাপ্তানের চিৎকারে ঘুম ভেঙে উঠে বসে সিনবাদ। কান খাড়া করে শোনে। দাপাদাপি শুরু হয়ে গেছে সারা জাহাজ জুড়ে। দ্রুত পাগড়িটা মাথায় পরে পাটাতনে বেরিয়ে আসে সে নিজের ঘর থেকে। জানতে পারে সামনেই এক পাহাড়, পানির উপর মাথা তুলে দাঁড়িয়ে। হাওয়া আর পানির স্রোত জাহাজটাকে টেনে নিয়ে চলেছে সেই পাহাড়ের দিকে। কাপ্তান জাহাজটাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু জাহাজ কিছুতেই ঘোরাতে পারছেন না। ওই পাহাড়ে যদি একবার ধাক্কা খায় জাহাজ, তাহলে আর রক্ষে থাকবে না। জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে। সিনবাদ একবার পাহাড়টাকে ঠাউর করার চেষ্টা করে, কিন্তু নিশ্চিদ্র অন্ধকারে কিছুই দেখতে পায় না। সে দ্রুত জাহাজের খোলের মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু দেরি করে ফেলে সে। জাহাজটা হঠাৎ জোর ঝাঁকুনি দিয়ে ওঠে। হুড়মুড় করে ভেঙে পড়ে জাহাজটা। সিনবাদ গিয়ে পড়ে পানিতে। বাকিদের কোনো খবরই রাখতে পারে না সে। অন্ধকারের মধ্যে দরিয়ার পানিতে ডুবে যায় সেই জাহাজ। সিনবাদ সাঁতরানোর চেষ্টা করে, কিন্তু পানিতে প্রচণ্ড স্রোত তাকে টেনে নিয়ে ফেলে পাহাড়ের উপর। সিনবাদ পাহাড়টাকে আঁকড়ে ধরতে চেষ্টা করে, কিন্তু হাতের নাগালে কোনো পাথরের মধ্যে কোনো খাঁজ পায় না সে। স্রোত আবার তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছলে পড়তে পড়তে হঠাৎ যেন একটা খাঁজ ঠাহর করে সিনবাদ। খাঁজটাকে আঁকড়ে ধরে সে। পাহাড়ের গায়ে ঝুলে ঝুলে ভোরের অপেক্ষা করতে থাকে। তার সারা শরীর পানিতে ভেজা। সমুদ্রের তীব্র হাওয়া কাঁপুনি ধরায় তার ভেজা শরীরে। ভোর হয়। সিনবাদ
চারদিকে চেয়ে দেখে সে যে জায়গাটায় ঝুলছে সেখানে পাহাড়টা খাড়া উঠে গেছে। খাঁজ নেই বিশেষ, কিন্তু একটু দূরে যেখানে পাহাড়টা পানিতে ডুবেছে সেখানে যেন বালি জমে জমে একটা তটভূমি তৈরি হয়েছে। সিনবাদ পাহাড়টাকে ধরে ধরে এগিয়ে যায় সেই তটভূমির দিকে। মসৃণ পাহাড়ে খুব একটা অসুবিধা করতে পারে না, বারবার হাত ফসকে যায় তার। তবুও বহু কসরত করে সে গিয়ে নামে তটভূমির ওপর। চারিদিকে স্তূপাকার ছড়িয়ে আছে জাহাজের টুকরো, গলুই, কাঠের পাটাতন, মাস্তুল, পালের কাছি, কাপড়ের গাঁট, পাকশ, প্যাটরা, তোরঙ্গ, সব কিছু। সেসব দেখতে দেখতে একটা স্তূপের ওপর চড়ে সিনবাদ। তখনই তীব্র আলোয় ঝলসে যায় তার চোখ। হাত তুলে চোখ আড়াল করে সে। আলোটা চোখে একটু সয়ে গেলে সে দেখে একটা ছোট নদী বয়ে চলেছে। সেই নদীর পাড়টা সূর্যের আলোয় চকচক করছে। লাল হলুদ সবুজ আলো ঠিকরে বেরোচ্ছে। এমন তাজ্জব চিজ জীবনে দেখেনি সিনবাদ। মনে কৌতূহল নিয়ে নদীর দিকে এগোয় সিনবাদ। কাছে যেতেই চোখ কপালে ওঠে তার। নদীর পাড়ে পড়ে আছে মণি, হিরে, চুনি, পান্না এবং আরও সব নাম না জানা মূল্যবান পাথর। রয়েছে আস্ত আস্ত সোনার উপর টুকরো। এত সম্পদ কোনো সুলতানের খাজানাতেও থাকে না। সিনবাদ দেখে নদীটা একদিকে মিশেছে সমুদ্রে, অন্যদিকটা পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেছে। নদীতে স্রোত নেই, কিন্তু গভীর। সিনবাদ গুহার দিকে এগোয়। কিছুটা এগোতেই আরেকটা ঝর্ণা দেখতে পায় সিনবাদ। ঝর্ণা থেকে সাদা পানি নয়, ঝরে পড়ছে কালো রঙের এক তরল। সেই তরল একটা নালা বেয়ে মিশছে সমুদ্রে। নালাতেও স্রোত নেই বেশি। সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে মাছ এসে জুটেছে সেই নালায়। তারা সেই তরল খাচ্ছে পেট পুড়ে, তারপর আবার সেটা উগড়ে দিচ্ছে। তাদের মুখ থেকে বেরিয়ে আসছে চাকচাক রঙিন মোম। সেই মোম ভেসে ভেসে জড়ো হচ্ছে নালার পাশে। মোমের সুগন্ধে ভরে রয়েছে হাওয়া। সিনবাদ একদল মোম হাতে তুলে নেয়। শুকে বোঝে এ জিনিস দুনিয়ায় আর নেই। সে মোমটা আবার ছুঁড়ে ফেলে দেয় নালায়। মাছগুলোর খাওয়া দেখতে দেখতে নিজের মনেই সিনবাদ বলে, খা খা, ভোরে ভোরে খা। তখনই মনে পড়ে যে তার নিজেরও কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। চোখ তুলে চেয়ে দেখে চারিদিকে কোনো গাছপালা কিচ্ছু নেই। ছোট বড় লতাপাতা বা জঙ্গল গাছও নেই কোথাও। এবার তার চিন্তা হয়। সে অস্ফুটে বলে, পানির তো না হয় একটা ব্যবস্থা আছে, কিন্তু খানার কি হবে? খানা ছাড়া তো বাঁচা যাবে না। তাহলে হঠাৎ যেন মনে ঝিলিক দিয়ে ওঠে চিন্তাটা। সিনবাদ দ্রুত ছুটে যায় জাহাজের ভগ্ন স্তূপের ওপর। এদিক ওদিক থেকে টেনে টেনে পাটাতন, ডান্ডা, দড়ি, বস্তা বের করে এক জায়গায় জড়ো করে। পাটাতনগুলো সাজিয়ে দড়ি দিয়ে বেঁধে একটা ভেলা বানিয়ে ফেলে। ভেলাটাকে টেনে নামায় নদীতে। নদীর পাড়ে মণিমুক্তোর স্তূপে একটা খুঁটি পেতে দড়ি দিয়ে বেঁধে দেয় ভেলাটা। তারপর বস্তাগুলোতে মণি, মুক্ত, সোনা, রূপো যা পায় হাতের সামনে ভরে নেয়। সেগুলো এক এক করে তোলে ভেলায়। একটা বড় ডান্ডা হাতে তুলে নেমে পড়ে ভেলার ওপর। দড়ি খুলে নদীর পাড়ে ডান্ডা বাঁধিয়ে দেয় ঠেলা। ভেলাটা এসে পড়ে মাঝ নদীতে। ভেলাটা ঠেলে ঠেলে সমুদ্রের দিকে নিয়ে চলে। একটু যেতেই কি মনে হয় ফিরে তাকায় গুহার দিকে। মুহূর্ত কিছু ভাবে, তারপর গুহার দিকে ভেলা নিয়ে যেতে শুরু করে সিনবাদ। গুহাটা প্রস্থে বেশ বড়। দরবারের ছাদও এত ওপরে হয় না গুহার ছাদ যতটা ওপরে। গুহার বুক চিরে চলে গেছে নদীটা। গভীর অন্ধকারে মিলিয়ে গেছে কিছু দূর গিয়ে।
সিনবাদ নদী পথে কিছুটা যেতেই তার ভেলা পানির স্রোতে আপনি চলতে শুরু করে, আর তাকে কষ্ট করে বাইতে হয় না। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, নিজের হাত পা পর্যন্ত দেখা যায় না। সিনবাদ ভেলার ওপরে বসে থাকে হাত গুটিয়ে, বাকিটা ছেড়ে দেয় আল্লাহর নামে। একটা সময় মনে হয় তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। গুহার মধ্যে হাওয়া বাতাস কমে আসছে, সে ঘেমে উঠতে থাকে, মুখ দিয়ে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু দম পায় না সে। বাতাসের অভাবে ছটফট করে ওঠে সিনবাদ। উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঠুকে যায় গুহার ছাদে। বুঝতে পারে এখানে গুহাটা সংকীর্ণ। ভেলা তখন বয়ে চলেছে দারুণ গতিতে, মনে হয় যেন নিচের দিকে চলেছে। তাহলে কি এই নদীপথে পাতালে গিয়ে পৌঁছবে সিনবাদ? আতঙ্কে কিছু আর চিন্তা করতে পারে না সে। শ্বাসকষ্টে গলা বুজে আসছে তার। দুহাতে নিজের গলা নিজেই চেপে ধরে জ্ঞান হারিয়ে পড়ে যায় ভেলার উপরেই। চোখ মেলে যায় সিনবাদ। আবছা দৃষ্টি স্পষ্ট হতেই দেখে কয়েকটা কৌতূহলী মুখ ঝুঁকে পড়ে চেয়ে আছে তার মুখের দিকে। উঠে বসতে গিয়ে বোঝে সারা গায়ে দারুণ ব্যথা। সিনবাদকে উঠতে দেখে দর্শকরাও নড়ে ওঠে। একজন এগিয়ে এসে সিনবাদকে উঠে বসতে সাহায্য করে। একজন নেতা গোছের লোক এগিয়ে এসে দাঁড়ায় তার সামনে, হাত পা নেড়ে কিছু বলে। কিছুই বোঝে না সিনবাদ তার ভাষা। সিনবাদ নিজের ভাষায় বলে, আমার নাম সিন্দবাদ, আমি এক হতভাগ্য সওদাগর। তোমরা কে? এটা কোন দেশ? হ্যাঁ? লোকগুলোও বোঝে না সিনবাদের ভাষা। নেতা তার নিজের ভাষায় কিছু বলে হাত তুলে দেখায়। সিনবাদ নেতার হাতের ইশারা অনুসরণ করে তাকিয়ে দেখে তার ভেলাটা নদীতে বাঁধা। ভেলায় তার সম্পত্তি সোনা মানিক ভরা, বস্তাগুলোও অক্ষত। সিনবাদ একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। যে তাকে বসতে সাহায্য করেছিল সেই আবার তাকে সাহায্য করে, কিন্তু বৃথা চেষ্টা। হতোদ্যম হয়ে বসে পড়ে সিনবাদ। লোকটি তার পিঠে হাত রেখে কিছু জিজ্ঞেস করে। উত্তরে সে মুখের কাছে হাত দিয়ে কিছু খাবার দেওয়ার অনুরোধ করে নিজের ভাষায়। লোকটি অন্য লোকদের দিকে চেয়ে কিছু বলে। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে দু চারজন ছোটে। নেতা গোছের লোকটি অন্যদের দিকে তাকিয়ে আবার কিছু বলে। কথা শেষ হওয়ার আগেই খাবার এসে যায় সিনবাদের মুখের সামনে। খাবার দেখে সিনবাদ হামলে পড়ে, দুহাতে খাবার তুলে মুখে পড়ে, কিন্তু সে খেতে পারে না। কিছুটা গিলতেই বমি হয়ে যায়। আরও ক্লান্ত হয়ে পড়ে সিনবাদ। তখনই সবাইকে সরিয়ে দিয়ে একজন এগিয়ে আসে। নেতা গোছের লোকটি তাকে কিছু বলতেই সে খাস আরবি ভাষায় জিজ্ঞেস করে সিনবাদকে, কে তুমি, আর এখানে কি করে এলে? সিনবাদের যেন ধরে প্রাণ ফিরে আসে। সে বলে, আমার নাম সিন্দবাদ, বাগদাদে আমার বাড়ি। আমি এক হতভাগ্য সওদাগর। সওদা করতে বেরিয়ে আমার জাহাজ পাহাড়ে ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। তারপর অনেক কষ্টে এই ভেলাটা বানিয়ে পানিতে ভাসিয়ে দিই। এক সময় দম বন্ধ হয়ে আসে আমার, আমি জ্ঞান হারাই। চোখ খুলে দেখি আমি এখানে। আরবি বলা লোকটি স্থানীয় ভাষায় তর্জমা করে সব বলে বোঝায় বাকিদের। নেতা গোছের লোকটি কিছু বলে। লোকটি এবার তাড়া লাগায়। সিনবাদকে বলে, চলো, তুমি আমাদের সঙ্গে চলো। কোথায়? আমাদের গ্রামে নিয়ে যাব তোমাকে। সেখানে থেকে তুমি বিশ্রাম নিও একটু। তারপর তোমাকে আমরা আমাদের রাজার কাছে নিয়ে যাব। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। রাজা? কোথায় তিনি? তিনি থাকেন আমাদের রাজধানীতে। এটা কোন দেশ? এটা হচ্ছে সারণদ্বীপ। সারণদ্বীপ? কোনোদিন নাম শুনিনি তো। আরে সব কথাই কি এখানে বসে শুনবে নাকি? হ্যাঁ, আরে কিছু তো বাকি রাখো। চলো এখন আমাদের গ্রামে চলো। কিন্তু আমার ভেলা? শোনো, ওটা এখানেই বাঁধা থাক, তোমার কোনো ভয় নেই, বুঝলে? আর ওই বস্তাগুলো আমাদের লোকরা সব নিয়ে যাবে, তোমায় চিন্তা করতে হবে না। তোমার একটা বস্তাও খোয়া যাবে না। এসো
সারণদ্বীপের অধিবাসীরা বেশ ভদ্র, সভ্য ও সৎ স্বভাবের। তাদের গ্রামগুলো বেশ সুন্দর সাজানো গোছানো। এমন গ্রাম আগে কোনোদিনও দেখেনি সিনবাদ। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে এক একটা ছোট ছোট গ্রাম, ফসলে ভরা দিগন্ত জোড়া প্রান্তর। গ্রামের বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ পানির নদী। গ্রামে খড়ের ছাউনি দেওয়া মাটির বাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে। স্থানীয় মানুষের দল সিনবাদকে এমনই একটা বাড়িতে এনে তোলে। বাড়িটা যে আরবি জানা লোকটির সেটা পরে জানতে পারে সিনবাদ। সিনবাদ ঢুকতেই আঙিনায় খাটিয়া পেতে বসানো হয় তাকে। পানি আর এক রকমের মিষ্টি এনে দেয় হাতে। সিনবাদ এক টুকরো মিষ্টি কামড়ে খায়। এমন মিষ্টি সে কোনোদিনও খায়নি। দিন দুই কাটিয়েই সিনবাদ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তার চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। নেতা লোকটি রোজ নিয়ম করে এসে খবর নিয়ে যেতে থাকে তার। গ্রামের অধিবাসীদের মধ্যেও তার প্রতি কৌতূহল দেখা যায়। তারাও এসে তার সঙ্গে দেখা করে, কথা বলতে চায়, কুশল জিজ্ঞেস করে। কিন্তু তাদের ভাষা কিছুতেই বুঝতে পারে না সিনবাদ। আরবি জানা লোকটি তাকে তর্জমা করে সব বুঝিয়ে দিতে থাকে। সিনবাদ সুস্থ হতেই আরবি জানা লোকটি একদিন বলে, চলো, কাল তোমাকে আমাদের রাজার কাছে নিয়ে যাব। রাজার কাছে? হ্যাঁ, দেখি তিনি কি বলেন। আচ্ছা, তিনি কি আমায় শাস্তি দেবেন? আরে না না না, তা কেন? তিনি খুব ভালো মানুষ। তিনি হয়তো তোমার দেশে ফেরার ব্যবস্থাও করে দেবেন। দেশে? মানে আমার বাগদাদে? সম্মতি জানিয়ে মাথা নাড়ায় আরবি জানা লোকটি। সিনবাদের মন নেচে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে ছেলেপুলেদের মুখগুলো। পরদিন সকাল হতেই সারা গ্রাম ভেঙে পড়ে আরবি জানা লোকটির বাড়িতে। সকলে বিদায় জানাতে এসেছে। নেতা লোকটি সবাইকে সরিয়ে সামনে এসে দাঁড়ায়। সিনবাদের কাঁধে হাত রেখে সে নিজের ভাষায় কিছু বলে। আরবি জানা লোকটি সেটি তর্জমা করে বলে, উনি বলছেন তোমার যাত্রা যেন শুভ হয়। উনি ওর ঈশ্বরের কাছে তোমার মঙ্গল কামনা করছেন। সিনবাদ ঝুঁকে পড়ে নেতাকে ধন্যবাদ জানায়। সকলে সরে গিয়ে সিনবাদকে পথ করে দেয়। সিনবাদ দু পা এগোতেই দরজার সামনে পথ আটকে দাঁড়ায় কিছু মহিলা। সিনবাদের পাশে একদিকে দাঁড়ায় আরবি জানা লোকটি, অন্যদিকে নেতা। মহিলাদের মধ্যে সবার সামনে যে তার বয়স একটু বেশি। তার হাতে একটা থালায় ফুল, প্রদীপ, ঘাস, ফসলের দানা এবং আরও অনেক কিছু। তার সব চিনতেও পারে না সিনবাদ। আর একজনের হাতে মালা, আর একজনের হাতে শঙ্খ। এমন শঙ্খ সিনবাদ সমুদ্রে বহু দেখেছে, কিন্তু এখানে এর কি ব্যবহার তা বুঝতে পারে না। আরবি জানা লোকটি সিনবাদকে বলে, আসলে এটা এখানকার রীতি। তোমার যাত্রার মঙ্গল কামনা করে এখানকার স্থানীয় দেবতার কাছে পুজো চড়ানো হয়েছে আজকে। সেই ফুলই নিয়ে আসা হয়েছে। আমরা বিশ্বাস করি এই ফুল বড়ই পবিত্র। এর সঙ্গে দেবতার আশীর্বাদ মিশে আছে। এর প্রভাবে তোমার যাত্রা পথের যত বাধা সব দূর হয়ে যাবে এবং তুমি তোমার কাজে সাফল্য পাবে। প্রথমে এগিয়ে আসে হাতে মালা ধরা মহিলা। সে মালাটা নেতার হাতে দেয়। নেতা মালাটা সিনবাদের গলায় পরিয়ে নমস্কার করে। সিনবাদ দুদিন থেকেই এই দেশের রীতিনীতির কিছু কিছু শিখে ফেলেছে। সে জেনেছে যে এভাবে কেউ নমস্কার করলে তাকেও একইভাবে নমস্কার করতে হয়। সিনবাদও তাই নেতাকে নমস্কার করে। নেতা সিনবাদকে জড়িয়ে ধরে বুকে। কিছু যেন সে বলে বিড়বিড় করে। সিনবাদ তার কিছুই বোঝে না। নেতার কবল থেকে মুক্ত হয়ে ঘুরতেই এগিয়ে আসে সেই বয়স্ক মহিলা। সে তার হাতের থালাটাকে সিনবাদের মুখের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে শেষে তার মাথায় ঠেকায়। তারপর থালা থেকে লাল থকথকে কিছু একটা দিয়ে তিলক এঁকে দেয় তার কপালে। পদার্থটার গন্ধটা খুব চেনা চেনা লাগে সিনবাদের, ঠিক চন্দন কাঠের গন্ধ। মহিলা দুর্বাঘাস আর ফসলের দানা তার মাথায় চেপে ধরে বিড়বিড় করে মন্ত্র পড়ে চোখ বুজে।
মন্ত্র পড়া শেষ হতেই পেছনের দুজন মহিলা ফুল ছিটোতে থাকে সিনবাদের মাথায়। যে মহিলা শাঁখ ধরেছিল সে সেটাতে ফুঁ দিতেই এক অদ্ভুত শব্দ বের হয় শাঁখ থেকে। সিনবাদ এই প্রথম দেখে শাঁখ থেকে এমন শব্দ বের হয়। রীতি পালন শেষ হলে সবাই সরে জায়গা করে দেয়। এবার সিনবাদের আবার চমকানোর পালা। সে দেখে অদ্ভুত এক রকমের গাড়ি আনা হয়েছে তার জন্য। গাড়িগুলো বাঁশের তৈরি, ওপরে নৌকার ছইয়ের মতো, তার ভেতরে সিনবাদের বস্তাগুলো রাখা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গাড়িগুলো টানার জন্য ঘোড়া নয়, গরু লাগানো গাড়ির সামনে। গরু যে গাড়ি টানতে পারে সেটা কোনোদিনও দেখেনি সিনবাদ। সে দেখেছে উটে গাড়ি টানে। গরুতে গাড়ি টানে? কি বলছো কি? গরুর তো নিজেরই হাঁটতে চলতে একদিন। না টানার কি আছে জাহাপনা, শক্তি তো আছে। হ্যাঁ, সেটা আছে। একবার একবার জানো তো দুনিয়াজাত, সে কি কাণ্ড! সেবার আমাদের আব্বা সুলতানের সঙ্গে আমরা বিদেশে গেছি। সে দেশের সুলতান আমাদের নিমন্ত্রণ করেছেন। সে ভারী সুন্দর এক দেশ, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি সুন্দর দেখতে সবাই। যেমন সুন্দর তেমনই ভদ্র, সভ্য আর পণ্ডিত। সেই দেশে একটা খেলা হয়। খেলাটা হয় একটা বদ্ধভূমির মধ্যে। একটা ষাঁড়কে খেপিয়ে দেয় কয়েকজন মিলে, তখন ষাঁড়টা তাদের তাড়া করে। আমরা তো সেই খেলা দেখতে গেছি, আর ষাঁড়টা খেপে গিয়ে দৌড়তে দৌড়তে বদ্ধভূমির বাইরে চলে এসেছে। তারপর বাকি গল্পটা আবার আজ রাতে। এখন তো ভোর হয়ে গেছে। এটা গল্প শোনার সময় নয়, নামাজ আদা করার সময়, তাই না জাহাপনা? বিলকুল বিলকুল বেগম। তাহলে আজ রাতে বাকি গল্পটা শুনো দুনিয়াজাত। তোমার আপা আগে তার গল্প বলে নেবে, তারপর কেমন? অবশ্যই। আগে তো বেগমের গল্পটাই শুনতে হবে, জানতে হবে না কি হলো সওদাগর সিনবাদের। আবার কোনো বিপদ এসে হাজির হলো নাকি? সিনবাদের যা কপাল, হয়তো সারণ দ্বীপের রাজা তাকে এমন ফাঁদে ফেললেন যে সিনবাদের জীবন মরণ টানাটানি শুরু হয়ে গেল। এমনই তো হয় বারবার। এবার কি আর তার ব্যতিক্রম হবে? জানা যাবে আগামী পর্বে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ, অগ্নি, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, নাবিক, আলাপন মুখার্জি, ক্যাপ্টেন, আর্য জানা, সদাগর, অর্ঘ্যমাল্য মাইতি, বিবি, আম্রপালি ঘোষ মিত্র, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।